তাজউদ্দিন আহমেদ শান্তি স্বর্ণপদক বৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের অনুভূতি। এবারে আলোচনা পর্ব। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ ও তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য তিনি হচ্ছেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত সুধীজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগই সবাই আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে যখন আমি নিজে চিন্তা করি, আমার কাছে উনি বরাবরই একটা বিস্ময়। কারণ আমি যখন সবকিছু পড়া একটা জিনিসও আমি যখন নতুন করে আবার পড়ি, তখন আমার কাছে নতুন মনে হয় আমি আবার ওখান থেকে যেন ওই জিনিসটা থেকে আমি আবার কিছু আবিষ্কার করলাম। এরকম সবসময় আমার কাছে ওরা ডায়েরি পড়লে, ওরা বক্তৃতাগুলো পড়লে আমার কাছে সবসময় এমন মনে হয়। তো বিশেষ করে এখন এখানে যখন আমার পাঠচক্রের আমরা একটা পাঠচক্র করি, তো ওখানে যে ছেলে মেয়েরা যায় তারা সবাই বেশিরভাগই বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো তাদের মধ্য থেকে আমরা যা পড়াই, এবার আমরা কিছুদিন ধরে ডায়েরিটা পাঠ করাচ্ছি, তাজউদ্দিন আহমেদের ডায়েরি। তো সেই ডায়েরি পাঠ করাতে গিয়ে যখন ওরা পড়ছে, আমরাও পড়ছি, তখন আমার কাছে আবার নতুন করে একটা জিনিস আমার বিস্মিত লাগা শুরু হলো। নতুন করে আবার আমি বিস্মিত হচ্ছি যে আমরা তাজউদ্দিন আহমেদকে জানি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সময় ওনার যে কর্মকাণ্ড সেটুকু, কিন্তু উনি যে ওই জায়গাটাতে পৌঁছেছিলেন, ওই জায়গায় যাওয়ার জন্য উনি তো আসলে তরুণ ছিলেন, একসময় ছোট ছিলেন। উনি যে বড় হচ্ছেন, এই সময়টা ওনার ডায়েরিটাতে, বিশেষ করে আমরা ডায়েরি পাচ্ছি ওনার ঠিক 22 বছর বয়স থেকে। তো ওনার 22 বছরের ডায়েরি পড়লে, আমি যে ডায়েরিটা আমি সাথে করে নিয়ে এসেছি, সময়ের অভাবে গাড়িতে বসে বসে আমি একটু একটু করে পৃষ্ঠায় দাগ দিয়ে এনেছি, যে এই ডায়েরিটা পড়লে তখন মনে হয় যে 22 বছরের একজন তরুণ, উনি কিভাবে এখন আমরা যারা 22 বছর এখানে যারা আছে, 22, 23, 24 অথবা তার চাইতে একটু কম, ওরা এই মানুষটা বিস্মিত করে এমন ওনার চিন্তা চেতনা সবকিছু যেন একটা পরিণত একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উনি যেন তৈরি হচ্ছিলেন বা নিজেকে তৈরি করছিলেন। ঠিক ওই জায়গাটাতে আমরা বিস্মিত হই বারে বারে। যে আমি এখানে তাজউদ্দিন আহমেদ থেকে ছোট ছোট দু একটা জিনিস বলবো, যে আমি যেটা দাগ দিয়ে নিয়ে এসেছি। আমাদের এখানে আমরা যেমন চিন্তা করছি, ওনার চিন্তাটা কি ছিল আর আমরা বর্তমানে আমরা কেমন চিন্তা করি, হ্যাঁ, সেই জিনিসটা আমাকে খুব বেশি আলোড়িত করে, বিস্মিত করে। যেমন একটা জায়গা আমি হঠাৎ এক জায়গা বার করলাম যে বর্তমানের রাজনীতি, দেশের রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রতি আমাদের মনোভাব নিয়ে কথা বললাম। অথবা তিনি এক জায়গায় লিখছেন পরদিন যে মাঠের কাছে গিয়ে দাঁড়ালাম, দেখলাম কৃষকরা লাঙল দিয়ে জমি চাষ করছে। অথবা উনি কোথাও বলছেন যে উনি চিন্তিত যে বর্তমানে বাংলার বর্তমান নেতৃত্ব এবং ছাত্রদের সম্পর্কে একটি ছাত্রের সঙ্গে দুপুর 1:30 পর্যন্ত কথা বললাম। বর্তমান ছাত্র সংগঠন কোনো না কোনো নেতার পকেটে, ছাত্রদেরকে চিন্তায় এবং কাজে অবশ্যই স্বাধীন হতে হবে। এই যে উনি যে এটা চিন্তা করছেন, ওনার বয়স 22 বছর। তো উনি তখন চিন্তা করছেন যে ছাত্র নেতৃত্বকে কি হওয়া লাগবে, এবং উনি মনে করছেন ছাত্র নেতৃত্ব কারো না কারো লেজুর বৃদ্ধি করছে। সেখান থেকে উনি বের হয়ে আসার জন্য বলছেন। এটা 1947 সাল, এখন আমরা আছি 2013। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা কি এমন একটা দেশ চাই? আমরা কি এমন মানুষ চাই? তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের নিশ্চয়ই চেষ্টা করতে হবে পরিবর্তনের।
কারণ মানুষকে বুঝে আমরা যে বর্তমানে আছি, আমার সবসময় আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বর্তমানটা আসলে যা কিছু আমাদের সবকিছু ভবিষ্যৎমুখী হওয়া উচিত। কারণ আমার বর্তমানটাকে আমি কোনোভাবেই ধরে রাখতে পারি না, আমার যা কিছু সব ভবিষ্যৎ। তো বর্তমানটাকে যদি আমি সঠিক পথে না চালিত করি, যেটা তাজউদ্দিন আহমদের অনবরত শিক্ষা ছিল, তাহলে আমরা ভবিষ্যৎটাকে আমি মনে করব যে আমার সেই ভবিষ্যৎটা কখনো আমাকে সুখী একটা সুন্দর দেশ দিতে পারে না, অথবা সমাজ দিতে পারে না। যেমন ওনার আরো কয়েকটা জিনিস আমার কাছে মনে হয় যে 22 বছর বয়সে একটা ছাত্র IMF এর প্রতিনিধি আসছে তখন এই পূর্ব বাংলায়, IMF এর প্রতিনিধির সাথে দলের সাথে কথা বলার জন্য ওই 22 বছরের ছাত্রকে নিয়ে যাচ্ছেন। উনি সেখানে যে উনি বলছেন যে এই দেশে কুটির শিল্প বাড়াতে হবে, এই দেশে বড় বড় ইন্ডাস্ট্রি করলে চলবে না, কুটির শিল্পটাকে বাড়াতে হবে, মানুষকে প্রয়োজনীয় তার যে ধ্যান ধারণা চিন্তাধারা সেই অনুযায়ী তাকে কাজ দিতে হবে। তো আমরা দেখি আমাদের পরবর্তীতে যখন বাংলাদেশের সংবিধান, আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে তার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে। সেখানে আমরা দেখি উনি গ্রামের কথাটা, গ্রাম এবং শহরের দূরত্ব ঘোচানোর বিষয়টাকে উনি অসম্ভব গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। এবং কুটির শিল্পের কথা, যেটা উনি 22 বছর বয়সে IMF প্রতিনিধি দলের সাথে কথা বলার সময় বলেছিলেন, সেই জিনিসটাও কিন্তু সংবিধানে একদম পরিষ্কার ভাষায় পরিষ্কার করে এসেছে যে আমাদেরকে গ্রামকে জাগাতে হলে আমাদের এর কোনো বিকল্প নাই। উনি ক্ষুদ্র মৎস্য চাষের কথা বলেছিলেন, উনি পশুপালনের কথা বলেছিলেন, উনি চিন্তা করেছিলেন এখন আমরা যেটা বর্তমানে আমরা চিন্তা করছি প্রোটিন ঘাটতি, যে আমরা যে প্রোটিন ঘাটতির কথা চিন্তা করছি, উনি ওই বয়সে উনি চিন্তা করেছিলেন যে এই প্রোটিনের ঘাটতি রোধ করা ছাড়া, প্রোটিনের ঘাটতি যদি আমরা না কমাই, তাহলে আমাদের দেশের মানুষ যারা হবে ওদের চিন্তা চেতনা বুদ্ধিতে ওরা অগ্রগামী মানুষ হবে না। এই জন্য উনি তখন থেকে এটার পিছনে ছিলেন এবং আমরা পরবর্তীতেও দেখি উনি সেই জিনিসগুলো করেছেন। আমরা বর্তমানে তরুণ যারা এখানে, তাদের জন্য আমি বলবো যে নিজেদের জন্য আত্মশুদ্ধি, আত্মজিজ্ঞাসা, নিজের কোনো একটা কিছু আমরা মানুষ মাত্রই আমরা ভুল করতে পারি, আমরা হয়তো অজান্তে আমরা জেনে বুঝে যেটা অন্যায় করি তা আমি বলবো না, কিন্তু আমরা যে ভুল কাজটা করি, তো সেই জন্য আমার মনে হয় যে তাজউদ্দিন আহমদের মতো একটা মানে চিন্তা চেতনায় নিজের ভুলটা স্বীকার করার মতো যদি আমাদের শক্তি থাকে, সেই শক্তিটা আমাদেরকে ভবিষ্যতে নিজেকে দাঁড়াতে অনেক সহায়তা করে। যেমন আমি ছোট্ট একটা দিনের একটা উদাহরণ দিই। একদিন তাজউদ্দিন আহমদ একটা সাইকেল চালিয়ে উনি যাচ্ছিলেন নীলক্ষেত সলিমুল্লাহ হল ইঞ্জিনিয়ারিং স্কুল তখন বলা হতো, মানে বইয়ের যেটা এখন, ওখান থেকে উনি সাইকেল চালিয়ে ফিরছিলেন। তো রাত্রেবেলায় উনি লিখছেন ওনার ডায়েরিতে যে কোনো ব্যক্তি কেউ যদি আসে কোনো প্রশ্নের জবাব দেওয়ার আগে সামান্য বেখেয়াল হলে ওই ব্যক্তির যে কি ভোগান্তি হতে পারে সেই বিষয়টা সবসময় চিন্তায় রাখা উচিত। যেমন উনি নিজে লিখছেন যে ভবিষ্যতে কোনো প্রশ্নের জবাব দেওয়ার ব্যাপারে আমাকে আরো অনেক সতর্ক হতে হবে, কারণ আজ সন্ধ্যায় নিমতলী রেল ক্রসিং এর কাছে এক ভদ্রলোক আমার কাছে পলাশী বেড়াতে যাওয়ার পথ জানতে চান। আমি কোনো চিন্তা ভাবনা না করে তাড়াহুড়োর মধ্যে তাকে নীলক্ষেতের পথ দেখিয়ে দিই। আমার এই বেখেয়ালের জন্য ভদ্রলোককে কি পরিমাণ দুর্ভোগ যে পোহাতে হয়েছে তা জানি না। এটা থেকে আমরা কি পাচ্ছি? উনি কিন্তু এই কথাটা না লিখলেও পারতেন, কিন্তু উনি কেন লিখেন? এই পরবর্তীতে আমরা যখন আবার আসছি, উনি যখন রাষ্ট্র ক্ষমতায়, এটা আমরা দেখছি ওনার 22 বছর বয়সে, আমরা যখন ওনাকে 46 বছর বয়সে ওনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখছি, তখন উনি বলছেন একটা জায়গায় একটা ভাষণে উনি এমন বলছেন যে আমি কিন্তু আত্মসমালোচনায় বিশ্বাস করি, আমি যদি কোনো ভুল করে থাকি আমি সেটা স্বীকার করতে কিন্তু যে কোনো মধ্যে প্রস্তুত, কিন্তু আমি তো একা না, আমার সাথে আরো অনেক আমার কলিগ আছে, তারা বলবে আপনি কে আমাদের তা বলার, এই জন্য অনেক কিছু চেপে যেতে হয়, কিন্তু এটা আমার জন্য একটা মানসিক পীড়ার কারণ। তো আমরা দেখছি যে আত্মসমালোচনাটা যদি না থাকে, আমরা যদি নিজের ভুল স্বীকার করার মতো শক্তি অর্জন না করতে পারি, তাহলে কিন্তু আমরা সামনের দিকে যাওয়ার বিষয়টা নিয়ে
কঠিন একটা বাস্তবতার সামনাসামনি আমাদেরকে হতে হয়। আমি আরেকটা জিনিস দেখছি যেটা এখনকার তরুণদের জন্য অনেক শিক্ষণীয় হবে মনে হয় আমার, সেটা হলো উনি 26শে নভেম্বর 1947 সালে লিখছেন যে তখন মাত্র আমরা জানি 47-এর অগস্ট মাসে 14 তারিখে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হল। উনি তার মাত্র সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাত্র 3-2.5 মাসের মাথায় ওনারা কিন্তু এই যে তরুণ যে ছাত্র সমাজ সেই সময় 40-এর দশকে যে একঝাঁক তরুণ, তারা কিন্তু অনেক অগ্রবর্তী চিন্তার মানুষ ছিলেন প্রত্যেকেই, তার মধ্যে অন্যতম অবশ্যই তাজউদ্দিন আহমদ। উনি ওনারা যারা খুব অগ্রবর্তী চিন্তার মানুষ, তারা কিন্তু চিন্তা করছেন যে এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোতে আমরা বোধহয় একসাথে টিকতে পারবো না, কারণ ওনারা যেই স্বাধীনতা যেই মুক্তির কথা চিন্তা করছিলেন, দেখা গেল যে আমরা আবার সেই নবাব বাড়ির হাতে মুসলিম লীগটা বন্দী হয়ে যাচ্ছে। এই কারণে তখন থেকে ওনারা চিন্তা ভাবনা করছেন যে ওনাদেরকে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। তো রাজনৈতিক দলটা গঠন করতে গেলে এর জন্য কি দরকার, তো উনি এখানে পয়েন্ট আউট করছেন 4টা জিনিস। যে প্রথম আমাদেরকে একটা অফিস লাগবে, দ্বিতীয় আমাদেরকে একটা পাঠচক্র করতে হবে, মানে আমরা কি বলবো, আমাদের চিন্তাধারা কি, আমাদের যারা কর্মী ওরা যেন সবাই একই রকম চিন্তা করতে পারে, ওরা যেন একইভাবে ভাবতে পারে সব চিন্তাটা, এই জন্য আমাদের একটা পাঠচক্র লাগবে। তৃতীয় উনি বলছেন পরিসংখ্যান। পরিসংখ্যান বলতে যেটা আমরা আধুনিক বর্তমানে আমরা প্রত্যেকটা কিছুতে দেখি ডেটা কালেকশন, আমাদের কোথায় কি হচ্ছে পুরো ইনফরমেশন তথ্যটাকে আমাদের কাছে নিয়ে আসা, সেই তথ্যে সমৃদ্ধ হতে হবে সেই অফিসটাকে। আরেকটা বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস বলছেন প্রচার প্রচারণা। এই 4টা জিনিস যদি একটা জায়গায় একটা সংগঠনের থাকে তবে ওই সংগঠনের মাধ্যমে কাজ করা সম্ভব। এখানে এসে উনি আরেকটা কথা আবার বলছেন যে এটা আমরা পাচ্ছি, উনি বলছেন সংগঠনের মানুষের ব্যবহারটা কি হবে মানুষের সাথে। এখানে এসে উনি বলছেন রাজনৈতিক কিংবা সামাজিক মানুষের জীবনাচরণ সম্পর্কে আলাপ হলো অবশ্যই প্রতিটি মানুষের, এই জায়গায় উনি বলছেন রুচিসম্মত ও মিষ্টভাষী হতে হবে। কারণ আমরা একটা রাজনৈতিক দলে মানুষকে আকৃষ্ট করবে কিভাবে, একটা মানুষের ব্যবহার দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, এবং এই ব্যবহারটা হলো একটা রাজনৈতিক দল ওদের যে চিন্তা চেতনাটাকে সামনের দিকে নিয়ে যাবে। এখানে যদি আমরা তাচ্ছিল্য করি, দুর্ব্যবহার করি, অসৌজন্যমূলক আচরণ করি, তাহলে এটা হতে পারে না। এই জন্য উনি এই জায়গাটাতে বারে বারে বলছেন কর্মীদেরকে প্রত্যেককে আমরা কি করি সেটা খেয়াল রাখতে হবে। এই জায়গায় এসে আবার আমার মনে হয় আমি আবার 74 সালে ফেরত যাই, যদি এটা এই 22 বছর থেকে আবার যদি আমি 1974-এ যাই, তখন ওনার প্রায় 48 বছর। উনি ওখানে বলছেন যে একটা বিদেশে একটা বাংলাদেশ থেকে একটা সরকারি একটা প্রতিনিধি দল বিদেশে যায়। তো ওই সময়কার এখন যারা তরুণ তারা হয়তো জানেই না, ওই সময় এখন যেমন এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাওয়া খুব সহজ, তখন কিন্তু এত সহজ ছিল না। জিনিস আনাতে অনেক বেশি বিধিনিষেধ ছিল, কারণ তখন আমাদের বৈদেশিক মুদ্রা অনেক কম, তো ট্যাক্স দিয়ে আনতে হতো সবকিছু। তো ওই সময় একটা সরকারি প্রতিনিধি দলের সাথে অনেক কয়েকজন যান, তারা যখন ফিরে আসেন, যেটা এখন হয়তো এখনো ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধোয়, সেই ওয়াশিং মেশিনটা এখনো আমাদের অনেকের কাছে অপরিচিত, কিন্তু সেই ওয়াশিং মেশিন পর্যন্ত নিয়ে আসে 74 সালে। ওই সময় তখন রেভিনিউ বোর্ড সেটা আটকে দেয়। রেভিনিউ বোর্ড, রাজস্ব বোর্ড যেহেতু অর্থ মন্ত্রণালয়ের অধীনে, তাজউদ্দিন আহমদ তখন একটা নোট লেখেন, আমরা যারা রাজনীতি করি এবং সরকারি কাজে লিপ্ত আছি, সরকারি কাজে জড়িত আছি, আমাদের সাথে আমাদের পেছনে যারা চলে তাদের চালচলন, তাদের আচার আচরণ কি করে তারা, সেটা আমাদের সবচেয়ে আগে মনে দেখতে হবে। কারণ সেটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে সেটা আমাদের মানে সরকারের উপরে সেটা পড়ে, সেটা বিরূপ প্রতিক্রিয়া। এবং আমি এটা তখন যিনি অর্থ সচিব ছিলেন, আমি ওনার সাক্ষাৎকার থেকে এটা জেনেছি, কফিলুদ্দিন মাহমুদ। তো উনি বললেন পরে তাজউদ্দিনের এই নোটের পর সবাই ডিউটি দিয়ে মানে ট্যাক্স দিয়ে তাদের জিনিসগুলি ছাড়িয়ে নেয়।
তো এই চিন্তাটা কিন্তু উনি তখন থেকে করছেন যে কারোর সাথে দুর্ব্যবহার, কারোর সাথে যেন পার্টি যারা দল যারা করে ওদেরকে একেবারে পরিচ্ছন্ন হতে হবে, কারণ ওদেরকে নিয়ে যেন কোনো কথা না আসে। আমরা ওনার ডায়েরি পড়লে আরো যেসব জিনিসগুলি দেখা যায়, একটা মানুষ কিভাবে বড় হচ্ছে, কিভাবে উনি বেড়ে উঠছেন, প্রতিদিন হেন কোনো কাজ নাই যে কাজটার সাথে উনি না যাচ্ছেন। যেমন এক জায়গায় উনি বলছেন যে আগামীকাল ছাত্র সভা সম্পর্কে আলোচনার পর নগরীর জন্য অস্থায়ী কমিটি গঠনের এবং কমিটির নামে মুসলিম শব্দটা ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন উদ্যোগ সম্পর্কে প্রশ্ন করা হলে আমি গোটা জিনিসটা ব্যাখ্যা করলাম, কারণ যখন যাকে যেটা বলছেন সে যাতে জিনিসটা সম্পর্কে একেবারে পুরোপুরি ভালোভাবে জানে, সেই জন্য উনি সবকিছুতে চেষ্টা করছেন। তারপর ছাত্রদের সম্পর্কে উনি এক জায়গায় বলছেন, উনি তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তখন উনি ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষা দেন নাই, কিন্তু উনি সমস্ত জায়গায় বিচরণ করছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে যাচ্ছেন, উনি তখন ঢাকা শহরের সবচেয়ে বড় বড় যারা রাজনীতিবিদ, যারা শিক্ষক তাদের সাথে মেলামেশা করছেন, যারা আইনজীবী তাদের সাথে মেলামেশা করছেন, তো এবং নতুন কিছু নিয়ে চিন্তা করছেন যে নতুন কিভাবে আমরা দিতে পারি। এখানে উনি এক জায়গায় বলছেন যে নগর ছাত্রলীগ গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলাম। স্কুল যেমন কলেজিয়েট, সেন্ট গ্রেগরিজ, ইসলামিয়া, হামিদিয়া, নবকুমার ইনস্টিটিউটের ছাত্রদেরও সংগঠিত করতে হবে, করবে তারা। হ্যাঁ, উনি কিন্তু এই যে ছাত্রদেরকে তখন থেকে মানে চিন্তা করার জন্য, সবাই যে রাজনীতি করবে তা না, নেতৃত্ব দেওয়াটা যে নেতৃত্ব মানে আমরা মনে করি যে শুধু বোধহয় রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু নেতৃত্ব যে সমাজের প্রতিটা পদে নেতৃত্ব দিতে হয়। শিক্ষক হলে, ইঞ্জিনিয়ার হলে, একটা অফিসের একটা বস হতে গেলে, পরিবারের একজন কর্তা হতে গেলে প্রত্যেকটা জিনিসে নেতৃত্ব দরকার, এবং ওই নেতৃত্বটা যতটা সঠিক হবে তত আমরা সেই জিনিসটার প্রতি ওনাদের তখন থেকেই ওনার মাথায় এই চিন্তাটা ছিল। আমি গতকালকে আমাদের মানে বর্তমান সিঙ্গাপুরের যিনি আধুনিক সিঙ্গাপুর যিনি গড়ে তুলেছেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউর একটা ভাষণ দেখলাম, শুনলাম এবং দেখলাম। তো ওখানে কয়েকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তাজউদ্দিন আহমদ যেরকম চিন্তা করেন, যেরকম ওনার কথাবার্তা, মানে ফোকাসটা যেদিকে যে একটা রাষ্ট্র গঠন করতে হবে এবং রাষ্ট্রটা হবে সবার জন্য সমান। তাজউদ্দিন আহমদেরও এই ধারণাটা ছিল যে রাষ্ট্র হতে হবে যেখানে কোনো পক্ষপাত থাকবে না, যেখানে রাষ্ট্র সবার জন্য সমান কথা বলবে, এবং এটা একটা সিস্টেম। যে এই সিস্টেমটা উনি সবসময় এই জন্য বলতেন তাজউদ্দিন আহমদ যে আমাদের জন্য, বঙ্গবন্ধুর জন্য শুধু দোয়া করবেন, উনি যেন গাড়িটাকে ট্রেনের সাথে একটা তুলনা করে বলতেন, গাড়িটাকে শুধু লাইনে তুলে দিতে পারেন, তারপর ইঞ্জিনে যে বসবে গন্তব্যে গাড়িটা যাবে। তো এই জন্য ওই সিস্টেমটা উনি করতে চেয়েছিলেন। তো আমাদের হয়তো জানি না, হয়তো দুর্ভাগ্য বা তখন আমরা এসে ভাগ্যের উপর যদি ফিরে আসি তাহলে বলতে হয় যে দেশ স্বাধীন হলেও যে স্বাধীনতার যে স্বপ্ন, যে মুক্তি, যে সত্যিকার অর্থে আমরা যেইভাবে পাবো, আমরা ঠিক ওইভাবে ওই জিনিসটা আমরা ধরে রাখতে পারিনি। হয়তো আমাদের ওই নেতৃত্ব যারা এটা স্বপ্ন দেখেছিলেন তাদেরকে হারিয়ে যাওয়ার জন্য তারা থাকতে পারেনি, তাদেরকে থাকতে দেওয়া হয়নি। এখন আমি তরুণ প্রজন্মকে বলবো যে আমরা যারা এখানে আছি, এখন বর্তমানে এত সহজ ছবি দেখা, যে কোনো কিছু মানে একটা ইন্টারনেটে যে কোনো কিছু হাতের কাছে নিয়ে আসা যায়। আমার ছোটবেলায় আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার জীবনের একটা খুব বড় স্বপ্ন ছিল যে আমার নায়গ্রা জলপ্রপাত দেখবো। আমার একটা স্বপ্ন ছিল আমি সক্রেটিসের দেশ দেখবো। আমি যখন ক্লাস 3-তে পড়ি, কারণ আমার বইতে আমি ওগুলো পেয়েছিলাম। কিন্তু এখন যখন আমি অনেককে জিজ্ঞেস করি, আমি কয়েকদিন আগে একটা জায়গায়, ওরা মাত্র এবার ক্লাস মানে এসএসসি পাস করে কলেজে ঢুকলো, নবীন বরণ ছিল কয়েকদিন আগে। তো একটা নবীন বরণ অনুষ্ঠানে গিয়ে আমি ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, নানা কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম,
আচ্ছা বলতো বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে একজন নামী একজন মানুষ যিনি মৃত্যুর সাথে লড়ছেন, হয়তো একদিক থেকে বলতে অসুস্থ, তার নাম কি? কেউ বলতে পারলো না। আমি এই দুঃখ আমি আর চাই না যে সবাই পাক। তো এই জন্য আমি বলবো আমাদেরকে তাজউদ্দিন আহমদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখানে তাজউদ্দিন আবার ফিরে আসেন যদি একটু বলে, যে 47 সালে ডায়েরিতে দেখছি বিশ্বের কোথায় কি হচ্ছে। যেমন এখানে উনি লিখছেন 48 সালের 4 তারিখে উনি লিখছেন আজ থেকে 12 মাস আগে। হ্যাঁ, তো এরকম করে পৃথিবীর যেখানে যা ঘটছে উনি প্রতিটা কথা কিন্তু উনি লিখে রাখছেন। এই যে 48 সালে লিখছেন, 48 সালে 4 জানুয়ারি রবিবার উনি লিখছেন আজ থেকে 12 মাস আগে। আবার আরেক জায়গায় লিখছেন এই যে এখন অং সান সুচির বাবা অং সানকে যে মেরে ফেললো, ওনারা বসেছিলেন, একটা ক্যাবিনেট মিটিং হচ্ছিল, ওখানে কয়েকজন এসে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো। হ্যাঁ, সেটাও ওনার ডায়েরিতে লেখা। আরো মজার ব্যাপার, একবার আমার ছোট ছেলে ওর স্কুল থেকে এসে আমাকে বললো কামাল আতাতুর্কের উপরে একটা লেখা দিতে হবে। ও তখন ক্লাস 6-7-এ। তখন আমি বললাম আচ্ছা চলো আমরা দুজন ইন্টারনেটে বসলাম, যে বের করি। আমার হঠাৎ ক্লিক করলো, আচ্ছা কামাল আতাতুর্কের উপরে আমি তাজউদ্দিন আহমদের একটা 1951 সালে ডায়েরিতে পড়েছিলাম। আমি ওটা একটু বার করে দেখি ওখানে কি আছে। তারপরে পড়লাম, পড়ে না আমি যখন ইন্টারনেটে দেখলাম মানে দাড়ি কমা সেমিকলন চেঞ্জ করা যাবে হয়তো বা যাবে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে অনেক চিন্তা করেছি যে এই মানুষটা বিশ্ব নাগরিক ছিলেন। উনি এখানে সবসময় উনি বাংলাদেশের সবকিছুকে উনি বিশ্বের সাথে চিন্তা করতেন, সবচেয়ে ভালো জিনিসটা কিভাবে নিয়ে আসা যায়। আবার উনি এমনও ছিলেন যে উনি কখনো আরোপিত কোনো জিনিস চান না, যে জোর করে চাপিয়ে দেওয়া। যেমন উনি সমাজতন্ত্র গণতন্ত্রের কথা বলতে গিয়ে, যেটা লি কুয়ানোর সাথেও আমার কালকে মনে হয়েছে আমরা আলাপ করেছি এটা নিয়ে পাঠচক্রে, যে উনি বলছেন, তাজউদ্দিন আহমদ বলেছেন যে আমরা এমন গণতন্ত্র এমন সমাজতন্ত্র চাই যেটা অন্য দেশের মতো হবে না। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের মানসিকতার সাথে মিশে আমরা একটা তৈরি করবো যা এই বিশ্বে একটা ইউনিক কিছু হবে। লি কুয়ানো বলছেন তাই। উনি বলছেন আমার গণতন্ত্র আমার দেশের প্রয়োজনে, আমার দেশের মতো করে। তো এই জন্য এখন আমি তরুণদেরকে আবার বলবো তোমরা আরো বেশি করে তোমাদেরকে পড়তে হবে। শুধু তাজউদ্দিন আহমদ না, পাশাপাশি জগতের অনেক কিছু জানার আছে। নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, কারণ এমন যেন না হয় যখন তোমাদের ছেলে পেলে যখন কোনো কথা বলবে তোমরা তখন সেই উত্তর খুঁজে পাবে না। আমরা এখন বাংলাদেশ চাই না, তাই না? তো এখন আমাদেরকে ওরকম একটা সুন্দর বাংলাদেশ চাইতে গেলে আমাদেরকে জানতে হবে। সবাইকে ধন্যবাদ।